গ্রামের নাম শিউলিধ্বনি। নামের মতোই এক অদ্ভুত সুর লেগে থাকে এই গ্রামে। ভোর হলে কুয়াশার ভেতর দিয়ে বাঁশবাগানের ফাঁক বলে সূর্যের আলো পড়ে, আর সন্ধ্যায় নদীর পাড়ে বসে শোনা যায় পাখিদের ডাকে লুকিয়ে থাকা এক অদ্ভুত বিষণ্ণতা। শিউলিধ্বনি গ্রামটা খুব বড় নয়, কিন্তু তার নীরবতা খুব গভীর। এই গ্রামেরই এক ছেলে, অরুণেশ রুদ্র। নামটা শুনলে মনে হয় আগুনের মতো তেজ থাকবে ছেলেটার মধ্যে। অথচ অরুণেশ ভেতরে ভেতরে ছিল খুব শান্ত, খুব চুপচাপ। তার চোখ দুটো সব সময় যেন কিছু বলতে চাইত, কিন্তু ঠোঁট খুলত না। অরুণেশের বাড়ি ছিল কাঁসারঙা মাটির তৈরি এক পুরনো দালান। বাবা ধ্রুবেশ রুদ্র পেশায় জেলে, মা নিভৃতি রুদ্র সারা দিন সংসারের কাজে ডুবে থাকেন। ছোটবেলা থেকেই অরুণেশ একটু আলাদা ছিল। মাঠে অন্য ছেলেরা যখন লাট্টু খেলত, গুলি খেলত, সে তখন একা নদীর পাড়ে বসে পানির ঢেউ গুনত। তার সবচেয়ে কাছের বন্ধু ছিল তিশানি পলাশ। তিশানির হাসি ছিল ঝর্ণার মতো। সে ছিল দুষ্টু, চঞ্চল, সবসময় গল্পে ভরা। তিশানি প্রায়ই বলতো, অরু, তুই এত চুপচাপ থাকিস কেন? অরুণেশ হেসে বলতো, সব কথা বললে নদীর শব্দ কে শুনবে? তিশানি বুঝত না, কিন্তু তবু পাশে থাকত। সমস্যা শুরু হয় অরুণেশের কৈশোরে পা দেওয়ার পর। স্কুলে পড়াশোনায় সে ভালো ছিল, কিন্তু তার মন পড়াশোনার চেয়েও বেশি ডুবে থাকত লেখালেখিতে। সে গোপনে একটা ডায়েরি লিখত, নীল রঙের মলাটে বাঁধানো। ডায়েরির নাম দিয়েছিল নীল চিঠি। সেই ডায়েরিতে লিখত তার কষ্টের কথা। লিখত, আমার কষ্ট কেউ বোঝে না, সবাই ভাবে আমি নির্লিপ্ত, অথচ আমার বুকের ভেতর প্রতিদিন ঝড় ওঠে। ধ্রুবেশ রুদ্র চাইতেন ছেলে বড় হয়ে শহরে গিয়ে বড় চাকরি করুক। তিনি বলতেন, এই গাঁয়ে থেকে কিছু হবে না, পড়াশোনা করে বড় হ। অরুণেশ মাথা নাড়ত, কিন্তু তার স্বপ্ন ছিল অন্য। সে লেখক হতে চাইত। সে চাইত তার শব্দের ভেতর দিয়ে মানুষ তাদের নিজের কষ্ট খুঁজে পাক। একদিন বিকেলে স্কুল থেকে ফিরে অরুণেশ দেখে তার নীল চিঠি ডায়েরিটা খোলা অবস্থায় টেবিলে পড়ে আছে। তার বুক ধক করে ওঠে। ধ্রুবেশ রুদ্র হাটে ডায়েরি নিয়ে বসে আছেন। এগুলো কি? কড়া গলায় প্রশ্ন করেন তিনি। বাবা, আমি শুধু লিখি। এইসব আজে বাজে লিখে পেট চলবে? মানুষ হাসবে তোকে নিয়ে। সেদিন প্রথমবার অরুণেশ বুঝল তার কষ্টের ভাষা কেউ শুনতে চায় না। সে চুপ করে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল যেন কেউ তার বুকের ভেতর থেকে শব্দগুলো ছিঁড়ে নিয়ে গেছে। তিশানি খবর পেয়ে ছুটে আসে। তুই কাঁদছিস? অরুণের শেষে বলে, না রে, চোখে ধুলো পড়েছে। কিন্তু তিশানি বুঝতে পারে তার বন্ধুর চোখের ধুলোটা আসলে জমে থাকা বেদনা। দিন যেতে থাকে, অরুণেশ আরও চুপচাপ হয়ে যায়। গ্রামে সবাই ভাবে ছেলেটা খুব অহংকারী হয়েছে। কেউ বলে, ওর সঙ্গে কথা বললে উত্তর দেয় না। কেউ বলে, ছেলেটা খুব নিজের মধ্যে থাকে। কেউ জানত না প্রতিদিন রাত হলে সে বাড়ির পেছনে শিমুল গাছের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় আকাশই একমাত্র জায়গা যেখানে কেউ বিচার করে না। এক বর্ষার রাতে শিউলিধ্বনি গ্রামে ভয়ঙ্কর বন্যা হল। নদীর পানি বাড়তে বাড়তে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। ধ্রুবেশ রুদ্রের নৌকা ভেঙে গেল। সংসার পড়ল বিপদে। সেই সময় অরুণেশ এগিয়ে এল। সে শহরে পড়ার সুযোগ ছেড়ে দিয়ে গ্রামের স্কুলে অস্থায়ী শিক্ষকতার কাজ নিল। রাতে সে বাচ্চাদের পড়াত, দিনে জেলেদের হিসাব লিখে দিত। ধ্রুবেশ একদিন চুপচাপ বললেন, তুই তো শহরে যাবি বলেছিলি? অরুণেশ মৃদু হেসে বলল, এই গাঁটাই তো আমার শহর, বাবা। কিন্তু ভেতরে ভেতরে সে জানত তার স্বপ্ন ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। তিশানি একদিন বলল, তুই আবার লিখছিস? অরুণেশ বলল, লিখি, তবে কাগজে না, মনে মনে। তিশানি জোর করে তাকে নতুন একটা খাতা দিল। বলল, তোর কষ্ট যদি কেউ না বোঝে, তুই লিখে রাখ, একদিন না একদিন কেউ পড়বে। অরুণেশ আবার লিখতে শুরু করল। সে লিখল গ্রামের মানুষের গল্প, নদীর গল্প, বন্যার গল্প, এক চুপচাপ ছেলের গল্প। কয়েক মাস পর তিশানি তার লেখা চুপি চুপি পাঠিয়ে দিল শহরের এক ছোট পত্রিকায়। সময় কেটে গেল।
একদিন ডাকপিয়ন এসে একটা চিঠি দিয়ে গেল। চিঠিতে লেখা, অরুণেশ রুদ্রের গল্প প্রথম পুরস্কার পেয়েছে। ধ্রুবেশ চিঠিটা পড়ে স্তব্ধ হয়ে গেলেন। তিনি প্রথমবার বুঝলেন ছেলের শব্দগুলো আজে বাজে ছিল না। গ্রামের মানুষজন অবাক। যে ছেলেটাকে তারা অহংকারী ভাবত, সে নাকি লেখক। সেদিন রাতে শিমুল গাছের নিচে বসে অরুণেশ আকাশের দিকে তাকিয়ে বলল, আমার কষ্ট কেউ বোঝে না, এই কথাটাই ছিল আমার শক্তি। যদি সবাই বুঝে যেত তাহলে হয়তো লিখতে পারতাম না। তিশানি পাশে বসে বলল, এবার বুঝল সবাই? অরুণেশ মৃদু হেসে বলল, সবাই না, তবে কেউ কেউ। ধ্রুবেশ ধীরে ধীরে ছেলের পাশে এসে দাঁড়ালেন। বললেন, তুই যা লিখিস আমায় একদিন পড়ে শোনাবি? অরুণেশের চোখ ভিজে উঠল। অবশ্যই বাবা। শিউলিধ্বনি গ্রামের বাতাসে সেদিন অন্য রকম গন্ধ ছিল, যেন দীর্ঘদিনের না বলা কথাগুলো হাওয়ায় মিলিয়ে গিয়ে হালকা হয়ে গেছে। অরুণেশ বুঝল, কষ্ট কখনো কখনো অভিশাপ নয়, ওটাই হয়তো আমাদের আলাদা করে তোলে, ওটাই আমাদের ভেতরের সত্যিটাকে জন্ম দেয়। আর সেই সত্যি যদি একদিন শব্দ হয়ে বেরিয়ে আসে, তাহলে হয়তো কেউ না কেউ কোথাও না কোথাও বলবে, আমি তোমার কষ্ট বুঝি।